তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প কি ভাবছেন? একটা শান্তি চুক্তি নাকি নতুন করে আবার আক্রমণ? তার এই ভাবনা নিয়ে এখন ইরান, মধ্যপ্রাচ্য, আমেরিকা, পাকিস্তান সবাই বিষয়টাকে নতুন করে দেখছে। নতুন করে কি ভাবছেন তিনি? আসলেই কি আজ রাতে ইরানে একটা আক্রমণ করবেন নাকি একটা যুদ্ধবিরতিতে যাবেন? এটা সবার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে আপনি যদি ট্রাম্পের বক্তব্য, তার টুইট, তার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে তিনি যে সমস্ত জিনিস শেয়ার করেছেন সেগুলোর দিকে যান, তাহলে বিষয়টাতে কোনো ফলাফলে আসা সম্ভব না। কারণ তিনি যেই সমস্ত জিনিস এখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন সেগুলো আপনি সাধারণ মস্তিষ্কে যদি মন্তব্য করেন তাহলে বলবেন একজন পাগলের পাগলামি ছাড়া আর কিছুই না। কারণ তিনি তার ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন যে যেখানে মধ্যপ্রাচ্যের মানচিত্রে তুরস্ক, আরব দেশগুলো, ইরান এরকম একটা মানচিত্রে তিনি ইরানের মানচিত্রের উপরে আমেরিকার পতাকা, পুরো ইরানের মানচিত্র জুড়ে আমেরিকার পতাকা, এবং তিনি সেটা শেয়ার করার সময় লিখেছেন উপরে কি, ইউনাইটেড স্টেটস অফ মিডল ইস্ট, নাকি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইন মিডল ইস্ট, অর্থাৎ মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে আমেরিকা। তো তার এই যে মধ্যপ্রাচ্যে আমেরিকা দেয়া বলা যে পোস্ট তিনি শেয়ার করেছেন, আবার ধরুন তিনি শেয়ার করেছেন যে চীন তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, অর্থাৎ চীনে তারপরে অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতির চীন সফরের কয়েকদিন পরে রাশিয়ার রাষ্ট্রপতি যে সফর করেছেন সেটা নিয়ে রুশ মিডিয়া, চীনের মিডিয়া যথেষ্ট পরিমাণে ভাইব তৈরি করেছে যে হ্যাঁ, রাশিয়ার প্রেসিডেন্টকে চীন যেভাবে একটা সম্মান দিয়েছে, সংবর্ধনা দিয়েছে, তাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছে সেটা ট্রাম্পকে দেখায় নাই। ট্রাম্প নিজে এবার শেয়ার করেছেন যে চীন আমাকে ভালোবাসে, চীন লাভস ট্রাম্প। তো এই ট্রাম্পের বক্তব্য হচ্ছে ইরান যুদ্ধ নিয়ে যে আজকে রাত্রে তার কথা হচ্ছে 50-50 জিনিস ঘটতে পারে, আক্রমণও হতে পারে, আবার হচ্ছে যুদ্ধবিরতি মানে শান্তি চুক্তিও হতে পারে। এখন এই শান্তি চুক্তি করা নিয়ে ইরানও বলছে যে হ্যাঁ, শান্তি চুক্তির জন্য আমরা একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য চিন্তা ভাবনা করছি। পাকিস্তানও বলছে যে হ্যাঁ, এরকম একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হোক। এটার জন্য পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফর করেছেন, সফর শেষ করে আবার দেশে ফিরেছেন। ওদিকে ভারতে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে হ্যাঁ, আমরা আলোচনায় অনেক দূর এগিয়েছি, আগামী কয়েকদিনের মধ্যে একটা ভালো ঘোষণা আসতে পারে। তাদের জন্য ভালো ঘোষণা কি আসলে? একটা যুদ্ধ নাকি একটা শান্তি চুক্তি? কারণ তাদের কথা হচ্ছে শান্তি আমার দরকার নাই, আমি যুদ্ধ করব। এখন যে বলে যে শান্তি আমার দরকার নাই, আমি যুদ্ধ করব, তার জন্য ভালো খবর হচ্ছে যুদ্ধ, শান্তি না। আবার যেই আমেরিকা এখন একটা শান্তি করে মোটামুটি মুখে ফেনা তুলে ফেলছে, একটা শান্তি চুক্তি হোক, একটা শান্তি চুক্তি হোক, ইরান আমার সবকিছু মেনে নিক। সেখানে তার সবকিছু মেনে না নিলে ইরানে আক্রমণ করবে, এটা যেই রাষ্ট্রপ্রধান বলছেন, এখন তিনি বলছেন যে যদি আমার সবকিছু ইরান মেনে না নেয়, তার কথা হচ্ছে যে আমি এখানে এমন একটা জিনিস চাই যেটা ইসরায়েলকে সন্তুষ্ট করবে। অর্থাৎ ইরানের সাথে শান্তি চুক্তিতে ট্রাম্প এমন জিনিস চায় যেটা ইসরায়েলকে সন্তুষ্ট করবে। ইসরায়েল সন্তুষ্ট হলেই আমি সন্তুষ্ট, এটা হচ্ছে তার কথা। তো ইসরায়েল সন্তুষ্ট হলে সে সন্তুষ্ট, তাহলে তো এখানে তার চাওয়া পাওয়ার কিছু নাই। তো ইসরায়েলের চাওয়া পাওয়াটা কি? ইসরায়েলের চাওয়া পাওয়াটা হচ্ছে ইরানের পরমাণু অস্ত্র থাকবে না। অর্থাৎ ইরান সামরিকভাবে শক্তিশালী হবে না, ইরানকে হাত পা বেঁধে তারপরে হচ্ছে তাকে জবাই করা হবে। এটা ইরান মেনে নিবে, এটা হচ্ছে ইসরায়েলের চাওয়া পাওয়া। এখন ইসরায়েলের এই চাওয়া পাওয়াকে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন আমার চাওয়া পাওয়া, এটা কি ইরান মেনে নিবে?
এখন প্রশ্ন হচ্ছে, ইরান যদি এটা মেনে না নেয় এবং ইসরায়েল যদি এই চাওয়া পাওয়ায় সন্তুষ্ট না থাকে, তাহলে ট্রাম্প কি করবেন? এদিকে ইরানের আকাশ পুরোপুরি হচ্ছে খালি হয়ে গেছে, অর্থাৎ ইরানের আকাশে কোনো বিমান, যাত্রীবাহী বিমান ঢুকছে না। ইরানের সেনাবাহিনী বলছে আমরা যথেষ্ট পরিমাণে প্রস্তুত আছি, আমরা সবকিছু নিয়ে প্রস্তুত আছি। ওদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো চেষ্টা করছে ইরানের সাথে যেন একটা সমঝোতা হয়। মিশর সেটার জন্য চেষ্টা করছে, ওমান সেটার জন্য চেষ্টা করছে, কাতার সেটার জন্য চেষ্টা করছে, পাকিস্তান সেটার জন্য চেষ্টা করছে, তুরস্ক সেটার জন্য চেষ্টা করছে। আবার একইভাবে ইরান বলছে যে আমি এখানে এই যুদ্ধবিরতির ব্যাপারটাকে শান্তি চুক্তিতে নেয়ার জন্য সবকিছু করব। আবার ইরান এটাও বলছে যে আমি পরমাণু ইস্যুতে, অর্থাৎ আমার সমৃদ্ধ করা পরমাণু বা ইউরেনিয়াম ইস্যুতে কোনো ধরনের ছাড় দেব না। এটা নিয়ে যদি আমেরিকা কথা বলতে চায় তাহলে তার কথা বলতে আসারই দরকার নেই। আর হরমুজ প্রণালী নিয়ে ইরানের কথা হচ্ছে, হরমুজ প্রণালীতে আমেরিকার কোনো সে নাই। আমেরিকা কি বলবে? এখানে তো আমেরিকার আশেপাশে কিছু না হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা প্রণালী। এখানে যদি কিছু বলার থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলবে। আর যেহেতু হরমুজ প্রণালীর এক পাশে ইরান, আরেক পাশে হচ্ছে এই ওমান আছে, সেহেতু ওমানের সাথে আলোচনা করে আমরা একটা হরমুজ প্রণালী নিয়ে একটা রফা দফা করবো। এটা নিয়ে আমেরিকার কিছু বলার নেই। আমেরিকা বলছে হরমুজ প্রণালীকে আগের মতোই উন্মুক্ত করে দেওয়া হবে। তো এই যে বিষয়গুলো, যেই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি, এখানে আসলে একটা চুক্তি হওয়া সম্ভব কিনা। ট্রাম্প অবশ্যই ইতিমধ্যে বলেছেন যে আজকে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সাথে ফোন আলাপ করবেন। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, একই সাথে তুরস্ক, এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি আবার ফোন আলাপও করবেন। আবার তিনি এটাও বলেছেন যে আমেরিকার রাষ্ট্রপতির যে শীর্ষ তার উপদেষ্টারা বা তার শীর্ষ সহযোগীরা, যাদের মধ্যে আছেন তার জামাই জারেড কুশনার, তারপরে আছেন ভাইস প্রেসিডেন্ট জিডে ভ্যান্স, তারপরে হচ্ছে আরো যারা আছেন, এদের সাথে তিনি বলছেন যে আজকে রাতে আমি তাদের সাথে কথা বলবো। তিনি বলছেন যে আমি মনে করি যে আজ রাতে দুটো জিনিস হতে পারে। কি? একটা হচ্ছে আমরা ইরানকে এমন ভাবে আঘাত করব যে আঘাত আর এর আগে কখনো কোনোদিন কেউ করে নাই, কোনোদিন কেউ দেখে নাই, কোনোদিন কেউ শুনে নাই সেরকম আঘাত। আরেকটা জিনিস হতে পারে, ইরানের সাথে একটা চুক্তি, যেই চুক্তিতে ইরান আমাদের সব দাবি দেওয়া মেনে নেবে। এটা হচ্ছে তার কথা। এবং তিনি বলছেন যে ইরানের জন্য এটাই ভালো হবে যে ইরান যেন একটা চুক্তি মেনে নেয়। এখন ইরান তার এই চুক্তিগুলো মেনে নেবে কিনা? ইরান বলছে আমি মাথা নত করব না। ইরানের কথা হচ্ছে আমি মাথা নত করব না। এখন পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই চুক্তিতে অনেক দূরে গিয়েছে, এর আগে এই পর্যায়ে আসে নাই এবং এখানে একটা সমঝোতা চুক্তি হতে পারে। এটা নতুন একটা ফর্মুলা আসলে। একটা হচ্ছে চুক্তি আর একটা হচ্ছে সমঝোতা স্মারক, এমওইউ এবং এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট হচ্ছে আমি ফাইনাল চুক্তি করে ফেললাম, সেই চুক্তিতে আমরা স্বাক্ষর করব। আর এমওইউ হচ্ছে যে আমরা একটা ফাইনাল চুক্তির দিকে আগাবো, সেই চুক্তিতে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়গুলো কিভাবে আমরা আলোচনা করব, সেটার একটা ফ্রেমওয়ার্ক। অর্থাৎ একটা চুক্তির দিকে যাওয়ার পথ, আর একটা হচ্ছে ফাইনাল চুক্তি। এখন ইরান বলছে যে আমি এমওইউর দিকে বেশি একটা আগাতে আগ্রহী না। কারণ কি? কারণ হচ্ছে এমওইউ সাইন করব, তারপরে আবার 1 মাস 2 মাস এটা নিয়ে হচ্ছে আমেরিকার সাথে এই কি বলে বিড়াল ইঁদুর খেলা খেলবো, ইঁদুর দৌড় দেবে, বিড়াল হচ্ছে তার পেছনে দৌড়াবে, আবার ইঁদুর গর্তে ঢুকবে, আবার বিড়াল সেখান থেকে চলে আসবে, তারপর আবার ইঁদুর গর্ত থেকে বেরোবে। এই খেলা আমি খেলতে চাই না। এটা হচ্ছে ইরানের কথা। হলে একটা এগ্রিমেন্ট সাইন হবে, দরকার হলে আরো 1 মাস আলোচনা চলুক, কোনো সমস্যা নেই, এগ্রিমেন্ট সাইন হতে হবে। এই একটা এমওইউ সাইন করবো, তারপরে হচ্ছে ট্রাম্প সেটা নিয়ে বলবে যে আমি ব্যাপক পরিমাণে বিজয় অর্জন করেছি, তারপর আবার 3 দিন পরে আবার হুমকি দেবে। এটা আমি চাই না। এটা হচ্ছে ইরানের কথা। আর পাকিস্তানের কথা হচ্ছে যে এরকম একটা এমওইউ স্বাক্ষর করা মানেই হচ্ছে যে এই শান্তি চুক্তির দিকে আমরা যে যাচ্ছি সেটার একটা ফ্রেমওয়ার্কে, সেটার একটা কি বলে প্রাথমিক যে চুক্তিটা,
সেটা হয়ে যাচ্ছে। এটা হলে এটার উপরে ভিত্তি করে তখন আর এটার থেকে এটার যে একটা পরিধি থাকবে, এই পরিধির বাইরে কেউ বেরোতে পারবে না। এটা হচ্ছে তার কথা। কিন্তু যেই সমস্ত লোকজন এই দুই পক্ষের কথা শুনে বলছেন যে আসলে কি হতে পারে, তাদের কথা হচ্ছে যে আসলে এরা এখনো পর্যন্ত উভয় পক্ষই এমন সব পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে, পরস্পর বিরোধী কথাবার্তা বলে যাচ্ছে, যেইগুলোর আসলে কোনো কি বলে, যেগুলো থেকে আসলে ফাইনাল কোনো সিদ্ধান্তে আসা সম্ভব না। তো ফাইনাল কোনো সিদ্ধান্তে আপনি যদি নাই আসতে পারেন, তাহলে এই এখানে কিভাবে বলবেন যে আসলে ট্রাম্প আজকে রাত্রে কি করবে? ট্রাম্প অনেক সময় এরকম করে যে যুদ্ধ করব, এমনভাবে আক্রমণ করব, শেষ করে দেবে, এটা বলে আবার হচ্ছে তার পরক্ষণেই সে হচ্ছে বলে যে না, আক্রমণ করতেছি না, আমি চুক্তি করতেছি, চুক্তিটাই ভালো হবে। আর ইরান এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে ইরানের কথা, ইরানের বক্তব্য হচ্ছে যে দেখো, এই ৪৫ দিনে মানে যুদ্ধবিরতি যে ৪৫ দিন ধরে চলতেছে, এই ৪৫ দিনে আমি আমার জায়গাতে স্থির আছি। আমি আমার কোনো বক্তব্য থেকে, কোনো চাওয়া পাওয়া থেকে, কোনো দাবি থেকে, কোনো শর্ত থেকে একটু পিছপা হয়নি। এদিকেও যায়নি, ওদিকেও যায়নি। সকালে একটা বলি নাই, বিকালে একটা বলি নাই। সকালে এরকম, বিকালে অন্যরকম, রাতে অন্যরকম, এটা আমি করি নাই। এটা করেছে আমেরিকা। সুতরাং আমেরিকার আসতে হবে আমার লাইনে, আমি আমেরিকার লাইনে যাব না। এটা হচ্ছে ইরানের কথা। সে যেহেতু নাচতেছে, এদিকে যাইতেছে, ওদিকে যাইতেছে, অমুক জায়গায় যাইতেছে, সমুক জায়গায় যাইতেছে, আমি তো আমার জায়গায় স্থির আছি। তো সে আসুক, আমি বসে বসে নাচ দেখতেছি, সে আসুক। সে আমার লাইনে যখন আসবে তখন একটা যুদ্ধবিরতি হবে, তাকে আসতেই হবে। আর ট্রাম্পের কথা হচ্ছে যে না, আমি একই জিনিস নেব, কিন্তু নেচে নেচে ওইদিকে যাব, তারপরে বলবো যে আমাকে বিজয় দাও, ওইদিকে যাব, তারপরে বলবো যে আমাকে বিজয় দাও। এটা চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে। আমেরিকা এবং ইরানের মধ্যে এই পরিস্থিতিতে যদি আজ রাতে একটা যুদ্ধবিরতি মানে শান্তি চুক্তি না হয়, যে কোনোভাবে হোক একটা শান্তি চুক্তি যদি না হয়, তাহলে আমেরিকার পক্ষ থেকে যে মানে ইঙ্গিতগুলো আছে সেটা হচ্ছে যে আমেরিকা ব্যাপকভাবে আক্রমণ করবে। আবার কিছু কিছু খবরে যেটা দেখা যাচ্ছে যে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তার কিছু বিমান সরিয়ে নিচ্ছে। তার মানে হচ্ছে এখানে সে নতুন করে আক্রমণ করার পরিকল্পনা হয়তোবা শেষ করছে, অর্থাৎ নতুন করে আর আক্রমণ নাও করতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান ইরানে গিয়েছিলেন, ইরানে সফর করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, ইরানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট তাদের সাথে বৈঠক করেছেন। তারপরে হচ্ছে ইরান ছেড়ে চলে গিয়েছেন। যাওয়ার সময় বলছেন যে আমরা অনেক ভালো একটা অগ্রগতি অর্জন করেছি। ওদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন যে ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা এবং শান্তি চুক্তির কথা এতদিন ধরে করছিল, সেটা এখন অনেক কাছাকাছি পর্যায়ে আসছি। তবে এখনো পর্যন্ত আমাদের মধ্যে অনেকগুলো বিষয়ে মতপার্থক্য আছে। ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন যে হ্যাঁ, আমরা অনেক অগ্রগতি হয়েছে, আলোচনায় আমরা অনেক অগ্রগতি করেছি এবং খুব শীঘ্রই একটা শান্তি চুক্তি হতে পারে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনে আলাপ করেছেন এবং এই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নিয়ে কি কি করা যায় সেগুলো নিয়ে তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করেছেন। এছাড়াও জর্ডানের, কাতারের, মিশরের এবং আরো অনেকগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প এই অঞ্চলের আরো অনেকগুলো রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলবেন, সেটাও আমি বলেছিলাম। এখন এই সবগুলো মিলিয়ে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আজকে রাত্রটা একটা গুরুত্বপূর্ণ রাত্র মনে হচ্ছে। নাও হতে পারে ভাই, এরকম অনেকদিন বলেছেন আপনি গুরুত্বপূর্ণ, বলেছি আমি না, শুধু সবাই বলেছে, নাও হতে পারে, কিন্তু যতটুকু মনে হচ্ছে যে আজকে রাত্রটা গুরুত্বপূর্ণ রাত্র এবং আমরা আশা করব, দোয়া করব, আশা করব যে একটা পুরোপুরি যুদ্ধবিরতি, পুরোপুরি শান্তি চুক্তি হয়ে যাক। কারণ একটা পুরোপুরি শান্তি চুক্তি হওয়া মানে হচ্ছে সারা বিশ্বের মানুষের এখান থেকে হাফ ছেড়ে বাঁচা। একটা পুরোপুরি শান্তি চুক্তি হওয়া মানে হচ্ছে
কোরবানির এই মুসলিম ধর্মীয় উৎসব, এটায় মানুষের একটু শান্তি পাওয়া। এই উৎসবের আগে একটা পুরোপুরি যুদ্ধবিরতি মানে হচ্ছে ইরানের হাঁপ ছেড়ে বাঁচা। একটা পুরোপুরি যুদ্ধবিরতি মানে হচ্ছে অল্প সময়ের জন্য হলেও, কয়েক মাস বা ২-১ বছরের জন্য হলেও মধ্যপ্রাচ্যে একটা নিঃশ্বাস ফেলার, মধ্যপ্রাচ্যের মানুষদের নিঃশ্বাস ফেলার সুযোগ পাওয়া। সেজন্য এরকম একটা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে কিছু প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন থাকতে পারে। সৌদি আরব থেকে দেখছি, গুলিস্তান থেকে দেখছি, ট্রাম্প ভয় দেখাতে গিয়ে ভয় পেয়েছে। আজ রাত্র শনিবারেই কি হামলা হবে? এটাই আজকে এই পুরো আলোচনা। সারা বিশ্বের স্বার্থ ছাড়া কি একে অন্যের বন্ধু হয়? সারা বিশ্বের না, বিশ্বের স্বার্থ ছাড়া কি একে অন্যের বন্ধু হয়? না, হয় না। স্বার্থ ছাড়া কেন সে বন্ধু হবে? কিসের জন্য বন্ধু হবে? আপনি আপনার বন্ধুর সাথে কি স্বার্থ ছাড়া বন্ধু হচ্ছেন? ভালোভাবে একটু হিসাব করে দেখেন তো। স্বার্থ, কোনো না কোনো স্বার্থ। আপনার মনের শান্তি, আপনার সবসময় পাশে পাবেন। বিভিন্ন রকম হয়তো বন্ধুত্বের করার ক্ষেত্রে, ব্যক্তিগত বন্ধুত্ব করার ক্ষেত্রে হয়তো স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন যে এটার সাথে স্বার্থ জড়িত আছে। আর আন্তর্জাতিক ক্ষেত্রে অবশ্যই স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়। সরোয়ার আলম সায়া একটা ইউটিউব চ্যানেল দেখা গেছে, পিছনে কালো ডোরা। আজকে আপনার কপালটা অনেক সাদা দেখা যাচ্ছে ভাই। বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখা যায়, কখনো সাদা দেখা যায়, কখনো কালো দেখা যায়, কখনো বেশি কালো দেখা যায়। কি করব ভাই, চেহারাটা নিয়ে আসি একটা সমস্যার মধ্যে, বুঝছেন? লাইট দিলে সমস্যা, লাইট না দিলে সমস্যা। কাকা, সারা পৃথিবীর বিভিন্ন দেশের খবর আপনার কাছে শুনতে ভালো লাগে, আপনার বিশ্লেষণ খুব ভালো। বড় ভাই, ডোনাল্ড ট্রাম্প মনে হয় আমাদের বাংলাদেশের গাঁজা খেয়ে, বাংলাদেশি গাঁজা খাইয়ে বাংলাদেশের রাজনীতি হলে এরকম কথাবার্তা বলে। আমি কুয়েত থেকে দেখছি, সৌদি আরব থেকে দেখছি। আপনি কেমন আছেন? আমি মুস্তাইন বিল্লাহ ঢাকা থেকে দেখছি, আমার নামটা একটু নিয়েন। আমি মুস্তাইন বিল্লাহ ঢাকা থেকে দেখছি, আমার নামটা একটু নিয়েন। তেলের দাম বাড়লে স্বর্ণের দাম বাড়ে কেন? তেলের দাম বাড়লে স্বর্ণের দাম বাড়ে নাকি? তেলের দাম বাড়লে স্বর্ণের দাম বাড়ে না। তেলের দাম বাড়লে স্বর্ণের দাম কমে, স্বর্ণের দাম কমলে তেলের দাম বাড়ে। স্যার, যদি শান্তি চুক্তি স্বাক্ষর হয় তবে এর আওতায় গাজা উপত্যকা কি আসবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ইরান বলছে শান্তি চুক্তির আওতায় গাজা উপত্যকা, ফিলিস্তিন অর্থাৎ পশ্চিম তীর এবং লেবাননকেও নিয়ে আসতে হবে। এটা ইরানের স্পষ্ট বক্তব্য। যতগুলো আলোচনার মানে তথ্য নথিপত্র ফাঁস হয়েছে বলে বিভিন্ন পত্রপত্রিকা বলছে, সেটা থেকে এটা বোঝা যায় যে ইরান এখানে এই সব ফ্রন্ট, ইরানের কথা হচ্ছে যুদ্ধ বন্ধ হলে সব ফ্রন্টে হতে হবে। সব ফ্রন্ট বলতে কি? হুথিদের উপর আক্রমণ বন্ধ করতে হবে, হামাসের উপর আক্রমণ বন্ধ করতে হবে, ফিলিস্তিনের উপর আক্রমণ বন্ধ করতে হবে, আর হচ্ছে হিজবুল্লাহর উপরে অর্থাৎ লেবাননে আক্রমণ বন্ধ করতে হবে। ভাই, আমেরিকার সুইফট আন্তর্জাতিক লেনদেন সিস্টেম আর চায়নার চিপ সিস্টেম কি এইটার জন্য আমেরিকার অর্থনীতি ডুবে যাবে সবাই বলতেছে? জানি না, এটা নিয়ে পরবর্তীতে হয়তো একটু স্টাডি করে আলাপ করা যেতে পারে। যুদ্ধ এবং শান্তি কোনোটাই হবে না, আরো অনেক এভাবে চলবে। ভাই, আপনার লুকটা এখন অনেক সুন্দর, এক দর্শক বলেছেন। কলকাতার স্কিল বাংলার উপস্থাপক একজন সূক্ষ্ম হিংসা ছড়ানো মাস্টার, দয়া করে ওনার উপর একটা এপিসোড করুন। ইরান এবং ইসরায়েল দুটো একসাথে যায় না, সুতরাং একজনকে পরাজিত না হওয়া অবধি, একজনের পরাজিত না হওয়া অবধি যুদ্ধ বন্ধ হবে না, এক দর্শকের কথা। তথ্য দিগন্ত নাম একটা দর্শক বলছেন, খুব সম্ভবত চ্যানেলের কথা বলছেন। এরকম কিছু চ্যানেল আমাদের ভিডিওগুলোকে বিভিন্ন ধরনের হচ্ছে অতিরঞ্জিত হেডলাইন দিয়ে ছাড়ছেন, তারপর আমাদের অনেক দর্শক বলছেন এটা দিয়ে বিভ্রান্ত হচ্ছেন। আপনারা ওই সমস্ত চ্যানেলের লিঙ্ক আমাদের সাথে শেয়ার করেন, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। এক দর্শক বলছেন আপনার লাইভ দুইটা একসাথে চলতেছে, এটা কিভাবে সম্ভব? আপনার কি ইউটিউব চ্যানেল দুইটা? না, আমার ইউটিউব চ্যানেল তো দুটো না, দুটো একসাথে কোথা থেকে চলতেছে আমি নিজেও জানি না, অবশ্য দেখতে হবে তাহলে। আসসালামু আলাইকুম ভাই, রাশিয়া ইউক্রেনের খবর শুনতে চাই আপনার কাছ থেকে। রাশিয়া ইউক্রেনের খবর শুনতে চান, এটা একটা ভালো কথা বলছেন, এটা নিয়ে লাইভ করব। ভাই, বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা লাইভ করেন। ভাই, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমার মতো মানুষের লাইভ করার কিছু নাই। দর্শক বলছেন রাতে হামলা করতে পারে। ইরাকের বাগদাদ থেকে দেখছি ইরান জিতে গেছে, পুরো দুনিয়া এটাই জেনে গেছে। ইরানের যুদ্ধ নাকি শান্তি, কি হবে? যুদ্ধই হবে। এই পৃথিবীকে ওরা মানে আমেরিকা আর ইসরায়েল শান্তিতে থাকতে দিবে না বলছেন এক দর্শক।
ভারতে মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, এই খবর আমরাও বিভিন্নভাবে পেয়েছি যে ভারতে মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিশেষ করে কলকাতায়। বর্তমান ক্ষমতাসীনরা কলকাতায় জিতে যাওয়ার পরে সেখানকার মুসলমানদের উপরে বিভিন্ন ধরনের হামলা, নির্যাতন, হুমকি, ধামকির অভিযোগ আসছে, এগুলো শোনা যাচ্ছে। অগ্রগতি করছে, হঠাৎ দেখবেন আক্রমণ করে বসছে আমেরিকা, যাদের বিশ্বাস করা যায় না। আপনি বলছেন চুক্তি হবে, আমি যে কি বলছি আমি নিজেই জানি না, বুঝতে পারছেন? এই কথাটা আবার ভাইরাল করে দিয়ে না। শোনেন, এইখানে বিষয়টা হচ্ছে আমি কি বলছি সেটা হচ্ছে এরকম যে ট্রাম্প কি বলছেন, ইরান কি বলছেন, সেটাকে আমি আপনাদের সামনে প্রচার করছি। এটাকে বলতে পারেন সম্প্রচার করা। আমি কমলা রং দেখছি, দেখেন ভালো কথা। সরা ভাই আমি জেদ্দা থেকে দেখছি। জেদ্দায় এখন যারা আছেন অনেকেই হজে গেছেন, হজে যাওয়ার পরেও অনেকে লাইভ দেখেন, ভিডিও দেখেন, অনেকে আবার বলেন যে আমি হজে যাওয়ার পরে ভিডিও দেখেছি, আপনার লাইভ দেখেছি। আমার মনে হয় কি হজে যাওয়ার পরে আপনারা অন্তত মানে হজ পালন করার জন্য যেভাবে আপনাদের পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদতটা পালন করা দরকার সেভাবেই করেন। এই মুহূর্তে লাইভ না দেখলেও সমস্যা নেই, কি আর হবে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আপনারা ভালো জায়গায় আছেন, ধ্বংস হয়ে গেলে একত্রে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আর দুনিয়া যদি ভালো হয়, ভালো জায়গায় থাকে, বেঁচে থাকে, তাহলে আপনারা দেশে ফিরে দেখবেন বা হজ শেষ করার পরে দেখবেন যে ঠিক আছে দুনিয়া ভালো হচ্ছে, আর কি। সুতরাং যারা হজ করতেছেন, মক্কায় আছেন এখন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের আর ভাই লাইভ দেখার দরকার নেই, কয়েকটা দিন না হয় নাই দেখেন, দুনিয়া থেকে একটু বিচ্ছিন্ন হন, একটু ইবাদতগুলো ভালোভাবে করেন। আসসালামু আলাইকুম, আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। এক দর্শক বলছেন ফ্রম স্পেন, আপনি কি গুছান ইঞ্জিন নিয়ে ভিডিও বানাবেন? তুরস্কের সামরিক শক্তি নিয়ে ভিডিও এই কথাটা আপনি কোত্থেকে জানেন? আমি এটা নিয়ে মোটামুটি মনে হয় গতকালকে একটা স্ক্রিপ্টও রেডি করেছিলাম যে গুছান ইঞ্জিন নিয়ে ভিডিও বানাবো, মোটামুটি স্ক্রিপ্ট রেডি। কিন্তু সময়, সুযোগ এবং এই যুদ্ধ অবস্থা শেষ হচ্ছে না, এজন্য হচ্ছে না। এটা নিয়ে ভিডিও বানাবো, গুছহান ইঞ্জিন নিয়ে ভিডিও বানাবো, কারণ বানানো উচিত আসলে। এটা একটা গুরুত্বপূর্ণ, তুরস্কের সবচাইতে কি বলে মানে আশ্চর্যজনক এবং গুরুত্বপূর্ণ একটা সামরিক অগ্রগতি, এটা নিয়ে ভিডিও বানানোই দরকার। ইরানের আকাশপথ বন্ধ শুনলাম, আমিও শুনলাম ইরানের আকাশপথ বন্ধ, হজ ও কোরবানির মধ্যে হামলা করবে বলে মনে হচ্ছে, বলছেন এক দর্শক। দুবাই থেকে দেখছি, কিরগিজস্তান থেকে দেখতেছি। ভাই এটা প্রথম শুনলাম যে কিরগিজস্তান থেকে আমার কোনো দর্শক আছে, আপনাকে স্যালুট। আপনি কি মনে করেন ইরানের শাসন ব্যবস্থা ভালো? না, আমি মনে করি না ইরানের শাসন ব্যবস্থা ভালো। ইরানের শাসন ব্যবস্থা ভালো না। ইরানের শাসন ব্যবস্থায় বহু ঝামেলা আছে, প্রচুর পরিমাণে ঝামেলা আছে ভাই। ইরান ইসলামিক শাসন বইলা যেই সমস্ত কাজ করতেছে ওইটা আসলে ইসলামিক শাসনের সাথে কোনো সম্পর্ক নেই ওইটার। এটা তো আছে, ব্যাপক পরিমাণে ঝামেলা আছে। গণতন্ত্র বললে সেটা ঝামেলা আছে, ইসলামিক শাসন বললে সেখানে ঝামেলা আছে। আপনি যদি এখানে বলেন যে হচ্ছে সে এই বোরখা নিয়ে যে সমস্ত কাজগুলো করে বলে, চাপিয়ে দেওয়া যেই সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো নিয়ে ঝামেলা আছে। জনগণকে সে যেই সমস্ত বক্তব্যগুলো দেখিয়েছিল, বক্তব্যগুলো দিয়েছিল যে তোমাকে আমি এই ধরনের সুযোগ দেবো, ওই ধরনের সুযোগ দেবো, এটা দেবো, সেটা দেবো, সেখানে ঝামেলা আছে। ঝামেলা সব জায়গায় আছে, প্রচুর পরিমাণে ঝামেলা। ভাই ঝামেলা না থাকলে কি একটা দেশ এই পর্যায়ে থাকে? যত যাই থাকুক, এর নিষেধাজ্ঞা এটা সেটা, নিষেধাজ্ঞার পরে তার তেল বিক্রি হয়েছে না? প্রচুর পরিমাণে তেল বিক্রি হয়েছে। তার পণ্য বিক্রি হয়েছে না? প্রচুর পরিমাণে পণ্য বিক্রি হয়েছে। আশেপাশের দেশগুলো তার সাথে বাণিজ্য করছে না? করেছে। কিন্তু প্রচুর ঝামেলা আছে, অবশ্যই ঝামেলা আছে। কিন্তু সেই ঝামেলাটাকে সামনে নিয়ে এসে আপনার এটা বলার সুযোগ নেই যে ঠিক আছে ইরানে ব্যাপক পরিমাণে ঝামেলা আছে, ইরানের শাসন ব্যবস্থা ভালো না, আমেরিকা যেটা করতে সেটা ভালো। অবশ্যই এটা বলার কোনো সুযোগ নেই। শাসন ব্যবস্থা ভালো না সেটা দেশের মানুষ বুঝবে, দেশের রাজনীতি বুঝবে। কিন্তু বাইরের থেকে এই ধরনের সরাসরি হস্তক্ষেপে, আক্রমণ করে, মানুষ মেরে, স্থাপনা ধ্বংস করে তারপরে হচ্ছে আমি শাসন ব্যবস্থা ভালো করব, এই ভালো শাসন ব্যবস্থার দরকার নেই। আমি যাবেন সিলেট থেকে বলছি, শেরপুর থেকে শুনছি। ভাই আমি নিশ্চিত আপনার বউ পরীর মতো সুন্দরী। সত্য কিনা বলেন তো? আপনি যদি নিশ্চিতই হন তাহলে আমাকে সত্য বলার আবার কি দরকার আছে রে ভাই? আমি আলমগীর ইরাকের বাগদাদ থেকে দেখতেছি, আপনার আলোচনা সত্যি গঠনমূলক। আঙ্কেল বাংলাদেশি মহেশ ট্রাম্প নিয়ে কিছু বলেন? হ্যাঁ, বাংলাদেশি একটা মহেশ ট্রাম্প নিয়ে মোটামুটি বিশ্বের সব মিডিয়া আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তুর্কি থেকে আমার কয়েকজন জিজ্ঞেস করেছে তোমাদের বাংলাদেশে নাকি একটা মহিষ না গরু আছে ট্রাম্প, হ্যাঁ ট্রাম্পের মতো। এটা নিয়ে তো ব্যাপক পরিমাণে ট্রোল হচ্ছে যে ইরানের
দূতাবাসগুলো হচ্ছে ট্রোল করতেছে যে বাংলাদেশের গরু পর্যন্ত হচ্ছে এখন ইয়া মনে করতেছে, কি বলে, নিজেকে ছোট মনে করতেছে, যে তার সাথে ট্রাম্পের সাথে তুলনা করা হচ্ছে, এজন্য গরু নিজেকে ছোট মনে করতেছে। এইটা হচ্ছে ইরানের দূতাবাসগুলো এই বিষয়টা নিয়ে ট্রোল করছে। আর বিশ্বের বিভিন্ন মিডিয়া এইটার ভিডিও করেছে, তারপরে হচ্ছে খবর করেছে যে বাংলাদেশের একটা গরু। মানে এখন ব্যাপারটা এরকম যে ট্রাম্পকে নিয়ে আপনি যা করবেন সেটাই ট্রোল হয়, আর সেটাই হচ্ছে মানুষ খায়, যে কারণে মিডিয়াও এইগুলো করে। নাইলে ভাই, ট্রাম্পের চুলের মতো একটা গরুর চুল আশ্রয় একটা হচ্ছে ধরেন ফার্ম ভাইরাল হতে চাইছে, আপনি সেটাতে আন্তর্জাতিক মিডিয়া যাই কেন ভিডিও করেন? তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে। ওকে, গুড এপিসোড সরার ভাই, আপনার এত হ্যান্ডসাম লাগতেছে কেন ভাই? মাঝে মাঝে একটু দুই একদিন না, একটু দুই একটা দিন হ্যান্ডসাম লাগুক ভাই। মনে করেন সারা বছর এখন আমার লাগে হচ্ছে ইসের মতো, কি বলে, মানে শব্দ উচ্চারণ করলাম না, সারা বছর আমার ভালো লাগে না ভাই, একটা দুইটা দিন একটু হ্যান্ডসাম লাগুক না। সব মানুষই তো হ্যান্ডসাম, সারা জীবন তো কষ্ট পাইছি যে কিরে ভাই হ্যান্ডসাম হইতে পারলাম না, এত মানুষ আশেপাশে সব মানুষ হ্যান্ডসাম, হ্যাঁ একটু লাইভে আসি তাও হচ্ছে কত লাইট টাইট দিয়ে তারপরে নিজের চেহারাটা দেখান লাগে। তো ভাই দুই একদিন হইলে অসুবিধাটা কোথায়? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইরানে আকাশ পাতাল, জেলা গাইবান্ধা, থানা পলাশবাড়ি, ৭ নম্বর পাবনাপুর ইউনিয়ন, গ্রাম বরকতপুর থেকে দেখছি। মাশাআল্লাহ। একটা খবর শুনলাম আজকে কিছু হতে যাচ্ছে ভাই। এটা তো আমারও প্রশ্ন যে আজকে কি কিছু হতে যাচ্ছে? এই প্রশ্ন নিয়েই আসলে লাইভে আসছি এই রাতে, যে আজকে কি কিছু হতে যাচ্ছে? ট্রাম্পের কথা হচ্ছে আজকে কিছু হতে যাচ্ছে। ইরানের কথা হচ্ছে আজকে কিছু হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কথা হচ্ছে আজকে কিছু হতে যাচ্ছে। এখন কি যে হতে চাচ্ছে? সেটা কি শান্তি নাকি যুদ্ধ? আমার প্রশ্নটাই ওইখানে, যে শান্তি নাকি যুদ্ধ? কি হতে যাচ্ছে ভাই তোমরা একটু বলো। তো তাদের যে সমস্ত ধারাভাষ্য, যে সমস্ত বক্তব্য, যে সমস্ত কথাবার্তা, তাতে মনে হচ্ছে যে আজকে আসলে তেমন কিছু হতে যাচ্ছে না। সত্যি কথা, তেমন কিছু হতে যাচ্ছে না। ট্রাম্প বলছে কি যে ট্রাম্প বলছে যে কিছু মানুষ এখন মনে করছে যে আমাদের একটা চুক্তি হওয়া দরকার, আবার কিছু মানুষ মনে করছে যে আমাদের একটা যুদ্ধটা নতুন করে শুরু করা দরকার। সুতরাং কি করব সেটা আমি সিদ্ধান্ত নেব। মানে ট্রাম্প এখন আসলে খেলছে, বুঝছেন? সহজ কথা যেটা, যে তোমরা বলতেছো যুদ্ধ করবা, আবার তোমরা বলতেছো শান্তি চুক্তি করবা। ওকে ঠিক আছে, বলো তোমরা কি করব সেটা তো আমি জানি। এটা হচ্ছে ট্রাম্পের বর্তমান যে পরিস্থিতি। আসলে বলা উচিত না, একেবারে পাগল না এটা ঠিক, কিন্তু ওই যে বলে না পাগলের সুখ মনে মনে, এরকম একটা অবস্থা এখন ট্রাম্পের। ট্রাম্প বলছে যে কিছু খবর এসেছে যে নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন কোনো চুক্তি চায় না যেই চুক্তিতে হচ্ছে ইরান ইরান জিতে যাবে বা ইসরায়েলের পুরোপুরি স্বার্থ আদায় হবে না। অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী এই মুহূর্তে একটা চুক্তি চায় না, কারণ এই মুহূর্তে একটা চুক্তি হলে সেটা ইসরায়েলের জন্য এক ধরনের হেরে যাওয়া। ট্রাম্প বলছেন না, ইসরায়েলের প্রধানমন্ত্রী এটা নিয়ে সন্দেহ বা মানে ভয়ে পাওয়ার কিছু নাই। সে চাইতেছে যে হ্যাঁ ঠিক আছে, একটা ভালো চুক্তি হোক, আমি একটা ভালো চুক্তি তার জন্য করে ফেলবো, সমস্যা নেই। এটা হচ্ছে ট্রাম্পের কথা। ওদিকে ট্রাম্পকে এই ইরান যুদ্ধে ঢোকানোর জন্য আমেরিকার সিনেটরদের মধ্যে যে ৩ জন সবচাইতে বেশি উগ্রভাবে ট্রাম্পের উপরে প্রেশার ক্রিয়েট করেছে অথবা ট্রাম্পকে পরামর্শ দিয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে লিন্ডসে গ্রাহাম। তো লিন্ডসে গ্রাহাম বলছেন যে মধ্যপ্রাচ্যের অনেক দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করছে যে এই ট্রাম্প, তুমি ইরানের উপর আক্রমণ করো, তুমি ইরানের উপরে আক্রমণ করো এবং ইরানের উপরে আক্রমণ করে ইরানকে আরো দুর্বল করো, তারপরে তুমি ইরানের সাথে চুক্তিতে আসো। কারণ ইরান এখন হচ্ছে অতটা দুর্বল নাই, ইরান এখনো একটু শক্তিশালী অবস্থানে আছে, এজন্য তোমার কথা মানতেছে না। সুতরাং তুমি আরো আক্রমণ করো, ইরানের উপর আরো আক্রমণ করো, তারপরে একেবারে দুর্বল করে তারপরে ইরানের সাথে চুক্তিতে যাও। এখন এইটা কোন দেশ করতে পারে বলেন তো? নামটা মনে আছে না? কোন দেশ করতে পারে? আবার
মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস রিপোর্ট করেছে যে মধ্যপ্রাচ্যের অনেক দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করছে যে ভাই তুমি ইরানের সাথে একটা চুক্তি করো, এবং এখন যেই অবস্থায় আছে এই অবস্থায় একটা চুক্তি করো, পরবর্তীতে হচ্ছে বাকি যেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হচ্ছে না বা যে সমস্ত জিনিস নিয়ে একটা ফাইনালে আসতে পারো না সেগুলো ভবিষ্যতে আলোচনা হবে। বলেন তো সেই দেশগুলো কোন দেশ? মানে মধ্যপ্রাচ্যের কোন দেশগুলো ইরানের উপরে এখন আক্রমণ চাইছে, কোন দেশগুলো ইরানের উপরে আক্রমণ চাইছে না, বরং একটা শান্তি চুক্তি চাইছে? আপনাদের কাছে প্রশ্ন। কারণ এটা ট্রাম্প বলছে যে আমার অনেকে বলে যে তুমি আক্রমণ করো, অনেকে বলে ঠিক আছে, কারা বলে? আর দেশের মধ্যে যারা আছে তারা তো আছেই, কিন্তু দেশের বাইরে মধ্যপ্রাচ্যে যারা আছে তারা। দেখেন এরদোগান নাকি বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছে এমন একজন লিডার যার জন্য সারা বিশ্ব কয়েক দশক পর্যন্ত অপেক্ষা করছে, কয়েক শতক পর্যন্ত, দশক না, কয়েক শতক, কয়েক সেঞ্চুরি অপেক্ষা করছে। এটা নাকি এরদোয়ান বলছে ট্রাম্প সম্পর্কে, এবং ট্রাম্প নিজে এটা শেয়ার করছে, বলছে যে এই এরদোয়ান তুমি যে এই জিনিসটা আমাকে বলছো এই জন্য ধন্যবাদ। ভাই এগুলো হচ্ছে সব ট্রাম্পের কি বলে, মানে কিভাবে বলবো আমি, পাগলামি বলবেন, ভাতাবাজি বলবেন, নাকি মানে বিশ্বটাকে নিয়ে হচ্ছে খেলা? এখানে একটা জিনিস মনে হয় কি, যে দাজ্জালের কথা বলা হয় না, যে এক হাতে থাকবে বেহেশত, এক হাতে থাকবে দোজক। তবে বলুন তুমি আমার সাথে আসো তাহলে তুমি বেহেশতে যাও, তুমি আমার সাথে আসো তুমি দোজকে যাও। অর্থাৎ দুনিয়াতেই তোমার জন্য আমি দোজক বানাই ফেলাবো দুনিয়াটাকে, আর দুনিয়াটাকে তোমার জন্য আমি জান্নাত বানাই ফেলবো। কিছুটা এইরকম ভাবে খেলতেছে আর কি। যাই হোক, ট্রাম্প আজকে রাতে ফোন আলাপ করবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক এবং পাকিস্তানের নেতাদের সাথে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আবার চীন সফর করতেছেন, জানেন তো? যদি ব্যাপারটা এরকম হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী চীন সফর করতেছেন, চীনের রাষ্ট্রপতির সাথে বৈঠক করতেছেন, আলোচনা করতেছেন, সেই সময় ট্রাম্প ফোন দিল তাকে, ফোন দিয়ে বললো যে এই শরীফ, আমি তো ইরানের সাথে চুক্তিটা করে ফেলতেছি, তো তোমাকে এই জিনিসটায় মধ্যস্থতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ইরানের সাথে যে চুক্তি করতেছি সেটাতে জিতে যাচ্ছি, ভালো একটা চুক্তি তুমি আমার করাই দিলা। ব্যাপারটা কেমন হবে বলেন তো? ভাই হতে পারে, কত ঘটনা, কত কিছু ঘটে দুনিয়াতে। এবং এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আরো অনেক কিছু যায় আর কি, চলে যায়। যাই হোক, এখন এই যে ইরানের উপরে আমেরিকার আক্রমণ, যুদ্ধবিরতি থেকে একটা শান্তি চুক্তি থেকে আবার ইরানের উপর আক্রমণ, আপনাদের কাছে কি মনে হয়? এক দর্শক বলছেন ভাই বাংলাদেশ কি কোনোদিন পারমাণবিক বোমা বানাতে পারবে? এখন কোনোদিনের উত্তর দেওয়া তো কঠিন, কিন্তু এই 2-4-5 বছরে বানাতে পারবে না এটা বলা যায়। এই যুদ্ধ পুনরায় শুরু হচ্ছে। মহেশ ট্রামের বিষয়টা কেমন এনজয় করেন? আমি সৌদি আরব থেকে দেখছি, আপনাকে সালাম। তারা বিভিন্ন প্রক্সি গ্রুপ ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি। ট্রাম্প সেরা কমেডিয়ানের অস্কার দেওয়া উচিত, আমি তার কমেডি খুব উপভোগ করি। আপনার লাইভ 5 বছর ধরে সব লাইভ শুনে আসছি। ভাই সিরিয়া থেকে কি ইসরায়েল সরে গিয়েছে? না, পুরোপুরি সরে যায় না, এখনো সিরিয়ার ওই কনাকানিতে একটু একটু আছে আর কি। আমি আপনার নীরব দর্শক, আমরা আজকে এই নীরব দর্শককে সরব হিসাবে পেলাম। পটুয়াখালীর মৌকরণ থেকে আপনার প্রতি ভালোবাসা শুভকামনা রইল। ভাই আমি মৌকরণে বহুবার গিয়েছি জীবনে, মৌকরণ নামটা আমার জীবনের সাথে জড়িত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইসরায়েল একমাত্র দেশ যা শাস্তির প্রতীক, না কি বললেন? ইসরায়েল একমাত্র দেশ যা শাস্তির প্রতীক, আমি ওইভাবেই পড়ি আর কি, যাকে শাস্তি দেওয়া উচিত তাই মনে হয় উনি বলছেন।
ভাই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে সর্বশেষ ভিডিও করুন। কলকাতায় যাওয়া হচ্ছে, তাই একদম ভালো। কলকাতায় আপনাকে ধন্যবাদ। আপনি কি আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন। মিথ্যা কথা বলার নোবেল পুরস্কার কি আছে? যদি থাকে তাহলে মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া উচিত। বৈদেশিক যুদ্ধ নিয়ে যে বিভিন্ন ধরনের নাটক চলছে, এই নাটকই আমেরিকার একটা লক্ষ্যে পৌঁছানোর কৌশল। লক্ষ্যে পৌঁছানোর কৌশল, কিন্তু পৌঁছতে পারবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। আমার একটা প্রশ্ন আছে, সৌদি আরব, আরব আমিরাতের মতো আমেরিকার দাসত্ব গ্রহণ করে অর্থনৈতিক দিক দিয়ে সব শক্তিশালী হতে পারবে, কেন ইরান আমেরিকার দাসত্ব গ্রহণ করে না? দেখেন, এইখানে ইরান আমেরিকার দাসত্ব গ্রহণ না করার পেছনে অনেকগুলো কারণ আছে। ইরানের ঐতিহাসিক তার যে এটাকে কি বলে, তার যে ঐতিহাসিক এই সাম্রাজ্য, তার যে ইতিহাস, তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তাকে দাসত্ব মেনে নেয়ার দিকে নেয় না। আরেকটা জিনিস হচ্ছে, ইরানের টার্গেট এবং সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের টার্গেট ভিন্ন। ইরানের টার্গেট অনেক বড়। ইরানের টার্গেট হচ্ছে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া, সহজ কথা যেটা, অথবা তার গড়া মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া। সৌদি আরবের টার্গেট হচ্ছে আমি তো মুসলিম বিশ্বের নেতা হিসেবেই আছি, আমার আর কি। সংযুক্ত আরব আমিরাতের টার্গেট হচ্ছে আমি আমার অর্থনৈতিক শক্তি দিয়ে দমাই রাখবো। এই কারণে ইরান তার টার্গেটে যেভাবে আগাচ্ছে সেটা একেবারে শুরুর থেকে আগাচ্ছে। আর আমেরিকা ইসরায়েল এটা জানে যে আমেরিকা ইসরায়েলের জন্য ইরান হুমকি এই অঞ্চলে, মানে তাদের জন্য বলতে তাদের যে সমস্ত স্বার্থ আছে সেগুলোর জন্য। ইরান যদি শক্তিশালী হয়, এখন ইরান যদি এগুলো মেনেও নেয়, যেমন ধরেন ইরান মেনে নিল যে ঠিক আছে ভাই, আমি তোমার সাথে হচ্ছে চুক্তি করব। এখন সেই চুক্তি করলে ইরানের বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের ক্ষমতায় থাকার কোনো মানে নাই, অর্থাৎ তাদেরকে ক্ষমতায় রাখবে না। সহজ কথা যেটা, আমেরিকার দাসত্ব মেনে নেয়া মানে হচ্ছে ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা আছে, বর্তমান যে সরকার আছে, বর্তমান যে ইসলামিক সরকার যেটা বলছে, মানে এই যে সুপ্রিম লিডার বা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে পরিচালিত যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা থাকবে না। এদেরকে সরে যেতে হবে, এই শাসন ব্যবস্থা বন্ধ করতে হবে, এই শাসন ব্যবস্থা বাতিল করতে হবে। তারপরে আমেরিকার পছন্দ মতো একটা সিস্টেম নিয়ে এসে সেখানে আমেরিকা যদি বলে যে ঠিক আছে তুমি ভাই গণতন্ত্র থাকুক, তুমি সেইভাবে চলো, সেভাবে। যদি বলে ভাই তুমি সেখানে রাজতন্ত্র নিয়ে আসো, তাহলে ওই যে শাহ পেহলেভি, রেজা পেহলেভি, এদেরকে নিয়ে এসে বলবে তুমি এভাবে চালাও, কিন্তু আমার কথা অনুযায়ী সবকিছু করবা। আর বর্তমান যে ইরানের শাসন ব্যবস্থা আছে তারা তো আমেরিকার কথা অনুযায়ী করবেই না, এই শাসন ব্যবস্থা থাকাকালীন সেটা হবে না। যে কারণে আপনি যেটা বললেন ওইটা হওয়ার সম্ভাবনা কম। জেলা গাইবান্ধা, থানা পলাশবাড়ি, বরকতপুর গ্রাম। সারা বিশ্বের স্বার্থ ছাড়া যদি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আচ্ছা, অনেক প্রশ্নের উত্তর দিলাম। আমার মনে হয় এখন একই ধরনের প্রশ্ন আসছে। ঝিনাইদহ থেকে বাংলাদেশ নিয়ে কিছু বলেন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আপনি খুব সুন্দর কথা বলেন, কিন্তু আপনি কখনো প্রকাশ করেন না তুরস্কের সাথে ইসরায়েলের সবচেয়ে ভালো সম্পর্ক। এরদোয়ান মুসলমানদের কাছে ভালো থাকার জন্য 2-4টা ফাঁকা আওয়াজ করে, অথচ, আচ্ছা দেখি আপনি অথচর পরে কি বললেন, সেটাও তো একটু দেখা দরকার। অথচ আপনার টেলিগ্রাম থেকে নিয়ে নিউজ করে একটু বিস্তারিত লিখলে ভালো হয়। ছোট্ট একটি চ্যানেল, অথেন্টিক নিউজ দিয়েন। এই দর্শক যে কথাটা বলেছেন এটার একটু উত্তর দেওয়া দরকার। আমি খুব সুন্দর কথা বলি, ভালো কথা বলছেন। আপনি তো ট্রাম্পের স্টাইলে কথা বলা শুরু করছেন, মানে প্রথমে একটু পাম্পট্টি দিয়ে শেষে বাস দিবেন, কিন্তু আপনি কখনো প্রকাশ করেন না তুরস্কের সাথে ইসরায়েল সবচেয়ে ভালো সম্পর্ক। তুরস্কের সাথে ইসরায়েলের সবচেয়ে ভালো সম্পর্ক বাংলা ভাষায় বক্তব্য দিয়ে যদি কেউ প্রচার করে সেই ব্যক্তি হচ্ছি আমি। প্রথম যদি কেউ প্রচার করে সেই ব্যক্তি আমি, সেটা সরোয়ার। এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ থাকার কিছু নেই। এক। দ্বিতীয় হচ্ছে, ইসরায়েলের সাথে তুরস্কের এই ভালো সম্পর্কটা নিয়ে যতদিন পর্যন্ত এই ভালো সম্পর্কটা ছিল ততদিন পর্যন্ত আলোচনা করেছি, কিন্তু তারপরে এখন যদি বলা হয় ইরানের পরে ইসরায়েলের সাথে সবচাইতে খারাপ সম্পর্ক হচ্ছে তুরস্কের, এটা বললে আপনার কি লেগে যায়? কষ্ট লাগে না? শুনতে চান না? আপনি ঘেটে ঘুটে দেখেন। এখন আপনি ধরেন কিছু প্রোপাগান্ডা করার কিছু লোক থাকে, তুর্কি বিরোধী প্রোপাগান্ডা করার লোক তুর্কির মধ্যেও আছে।
তারা একটা দুইটা হচ্ছে সোর্স ছাড়া খবর করে দিল যে তুরস্ক তো এটা ওটা করে ফেলছে ইসরায়েলের সাথে। হ্যাঁ, ইসরায়েল নিজে পর্যন্ত বলতেছে যে ইরানের পরে আমার সবচাইতে বড় টার্গেট হচ্ছে তুরস্ক। আর তুরস্কের সাথে ইসরায়েলের ডিপ্লোম্যাটিক সম্পর্ক 0। সেখানে আপনি বলতেছেন যে তুরস্কের সাথে ইসরায়েলের সবচেয়ে ভালো সম্পর্ক, আমি বলি না। হ্যাঁ, তারপরের কথা হচ্ছে এরদোগান মুসলমানদের কাছে ভালো থাকার 2-4টা ফাঁকা আওয়াজ করে। এরদোগান মুসলমানদের কাছে ভালো থাকার জন্য 2-4টা ফাঁকা আওয়াজ করে না। সে ভালো থাকার জন্য ফাঁকা আওয়াজ করলো, সেটা এখন আপনি আমি মুসলমান কেন বিশ্বাস করি? তাই না? এটা একটা প্রশ্ন না? যে আমি যদি বুঝি যে ফাঁকা আওয়াজ করে তাহলে কেন বিশ্বাস করি? দেখেন, সে ফাঁকা আওয়াজ করছে কোথায়? নাগর্নো কারাবাখে আজারবাইজান যুদ্ধ করে তার 30 বছরের দখলে থাকা, অন্যের হাতে থাকা ভূখণ্ড ফিরিয়ে নিয়ে এসেছে, সেটা নিয়ে এসে ফাঁকা আওয়াজ করছে। বাংলাদেশে যখন রোহিঙ্গারা অনুপ্রবেশ করে বা রোহিঙ্গারা যখন দলে দলে বাংলাদেশে আসে শরণার্থী হিসেবে, তখন সারা বিশ্বের কোনো একটা দেশ, একটা ব্যক্তি রোহিঙ্গাদের নিয়ে কথা বলে নাই। সেখানে সে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য তার ওয়াইফকে, তার ছেলেকে পাঠিয়েছে, তার মন্ত্রীকে পাঠিয়েছে, তার প্রধানমন্ত্রীকে পাঠিয়েছে, টাকা পাঠিয়েছে। এটা নিয়ে ফাঁকা আওয়াজ করছে। যখন সিরিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, সিরিয়াটাকে 2 ভাগ 3 ভাগ করে, তারপর হচ্ছে 4 ভাগ 5 ভাগ করে বিভিন্ন লোক, বিভিন্ন দেশ সেটাকে খাওয়ার পরিকল্পনা করছে, সেখানে সে সিরিয়ার জনগণের পক্ষে কথা বলেছে। 40 লাখ সিরিয়ানকে তুরস্কে সরাসরি ঢোকার সুযোগ দিয়েছে। এটা নিয়ে ফাঁকা আওয়াজ করেছে। যখন সোমালিয়া একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা রাষ্ট্র, সোমালিয়াতে কোনো দেশ থেকে একটা বিমান পর্যন্ত উড়ে যায় না, বাদ দেন ত্রাণের কথা, সেখানে সে সোমালিয়াতে তার পুরো সব কিছু নিয়ে, ত্রাণ নিয়ে, অর্থ নিয়ে, বিমান নিয়ে, কোম্পানি নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে, ত্রাণ সংস্থাগুলোকে নিয়ে সোমালিয়ার পাশে দাঁড়িয়েছিল, যেটা নিয়ে সোমালিয়ার প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত হচ্ছে বলছে যে আমরা তার কাছে ঋণী। সেটা নিয়ে ফাঁকা আওয়াজ করছে। যখন লিবিয়া পুরোপুরি হচ্ছে খলিফা হাফতারের অধীনে চলে যায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সরকারও যেখানে টিকে থাকতে পারে না, সেখানে লিবিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে এসে যখন বলছে যে লিবিয়ার সাথে আমি সবকিছু নিয়ে থাকবো এবং সেই সরকারকে সে টিকিয়ে রেখেছে, এটা নিয়ে ফাঁকা আওয়াজ করেছে। যখন বিশ্বের কোন দেশ কাশ্মীরের নির্যাতিত মুসলমানদের নির্যাতন নিয়ে, মুসলমানদের উপরে করা অত্যাচার নিয়ে কথা বলছে না, এমনকি পাকিস্তানও না, সেই সময়ে সে এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিকভাবে একটা জনমত তৈরি করার জন্য যখন জাতিসংঘে কথা বলছেন, সেটা নিয়ে ফাঁকা আওয়াজ করছে। যখন ফিলিপিনের মিন্দানাওতে মুসলমানদের সাথে ফিলিপিনের সরকারের ব্যাপক পরিমাণে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হচ্ছে হত্যা করছে, যেটা নিয়ে কোন বিশ্বের কোনো একটা দেশের কোনো কার্যক্রমই নেই, সেখানে সে স্পেশাল লোক পাঠিয়ে ফিলিস্তিনের সাথে মিন্দানাওয়ের মুসলমানদের একটা সমঝোতা চুক্তি করিয়েছে, যেটা ফিলিস্তিনের ইতিহাসের সবচাইতে বড় সমঝোতা চুক্তি। এটা নিয়ে ফাঁকা আওয়াজ করেছে। যখন গাজা ভূখণ্ডকে নিয়ে পুরো মুসলিম বিশ্বের কোন দেশের নেতারা বড় ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোন দেশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেখানে সে ইসরায়েলের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আন্তর্জাতিকভাবে তার এই যে ব্যাপক পরিমাণে একটা কি বলে ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, সেটাকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করে ইসরায়েলের লেজে আগুন দিয়েছে। এটা নিয়ে ফাঁকা আওয়াজ করেছে। তার ফাঁকা আওয়াজ অনেক আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমি জাস্ট হচ্ছে এতটুকু বললাম যে আমি নাকি আলোচনা করি না, এজন্য বললাম। আমি আসলে তার এত ভালো জিনিস কোনোদিনই আমি মনে হয় বলি নাই। আমি কোনো লাইভে তার এত পজিটিভ জিনিস নিয়ে আমার মনে হয় কোনোদিন আমি আলোচনা করিনি, কিন্তু আজকে করলাম। কারণ হচ্ছে আপনি নিজে চাইলেন আর কি যে একটু ভালো জিনিসগুলো বলেন। সেটা যদি না হতো, আজকে জার্মানির
সাবেক রাষ্ট্রপতি বলছেন যে এরদোগান হচ্ছে এমন ব্যক্তি যেখানে কোনো ক্রাইসিস হবে আর এরদোগানের নাম উচ্চারণ করবে না সেইখানে এরদোগান থাকবে না, এরকম ব্যক্তি না। যখনই কোনো জায়গায় হচ্ছে পাওয়ার ভ্যাকুয়াম হয় সে সেখানে থাকে, যখনই কোনো জায়গায় হচ্ছে কোনো ঘূর্ণিঝড় হয় সে ঘূর্ণিঝড়ের ভিতরে ঢুকে তারপরে ঘূর্ণিঝড় থামানোর জন্য চেষ্টা করে, এবং সেখানে আপনি খুঁজে পাবেন এরদোগান। এমন কোন আলোচনার টেবিল নাই বিশ্বে যেখানে শান্তি আলোচনা হচ্ছে আর এরদোয়ান সেখানে নাই। মানে এরদোয়ান বলতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বা তুরস্কের হাত সেখানে নাই। এটা তার কথা। এমন কোনো খেলা চলছে না যেই খেলায় কোনো না কোনো ভাবে হচ্ছে তার কথা অথবা তাকে সেখানে নিয়ে ঘাটানো, অথবা তাকে থেকে ভয় পাওয়া, অথবা তাকে সেখানে টেনে নিয়ে আসা হচ্ছে না। তুরস্ক পর্যন্ত বলছে যে তারা তাদের ১০০ বছরের ইতিহাসে এরকম নেতা পায় নাই। আপনি কোনটাকে হচ্ছে ফাঁকা আওয়াজ বলবেন? যা হোক, এক দর্শক বলছেন আমার কথা মিথ্যা কথা, ইরানের শাসন ব্যবস্থা ১০০% সঠিক। ইরানের কয়জনের সাথে আপনি কথা বলেছেন? ইরানের কয়টা জিনিস আপনি দেখেছেন? ইরানের শাসন ব্যবস্থা ১০০% সঠিক। যেই শাসন ব্যবস্থা মানুষকে জোর জবরদস্তি করে তারপরে হচ্ছে জাস্ট হচ্ছে তাদের স্বার্থে কথা বলাতে বাধ্য করে, কাজ করতে বাধ্য করে, এবং যেখানে মানুষের জীবনের কোনো ভ্যালু নাই, সেই শাসন ব্যবস্থাটাকে আপনি কি বলবেন? এত সহজ নাকি? যান ইরানে, দেখবেন সুন্নিদের উপরে সেখানে কি ধরনের আক্রমণ অত্যাচার চলছে। শুধু সুন্নিদের উপরে না, শিয়াদের মধ্য থেকে যারা এই বর্তমান সিস্টেমকে পছন্দ করে না, এটার বিরুদ্ধে তাদের উপরে কম অত্যাচার হচ্ছে। অর্থনীতি, তারপরে এই চাপিয়ে দেওয়া বিভিন্ন ধরনের নিয়মকানুন, এগুলো তো বাদই দিলাম। বাইরে ইরান থেকে যেভাবে দেখানো হয় মিডিয়াতে, ইরান সেভাবে না। যা হোক, অনেক কথা আসবে এ ধরনের আলোচনা করতে গেলে। পরবর্তীতে অন্য কোনো দিন আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।